My name is Hossein Adib. I'm representing BRAC and I work in BRAC as a development practitioner. Pratome, thank you very much for inviting me to this wonderful campus. This is my first ever visit here and also inviting me to this wonderful session. পরিচয়টা দেই এই ছবিটা আসলে আমি প্রায় 25 বছর আগে যখন আমি ডেভেলপমেন্ট সেক্টরে আমার কাজ শুরু করেছিলাম পাবনাতে মাইক্রো ক্রেডিট প্রোগ্রামের একজন ফ্রন্টলাইনার মানে লোন অফিসার হিসেবে ব্র্যাকে তাদেরকে বলা হতো পিও তো আমরা অনেক সময় ডেভেলপমেন্টকে যেভাবে করে দেখি অনেক সময় আমরা এটাকে খুব রোমান্টিসাইজ করে ফেলি যে খুব মহৎ একটা কাজ অবশ্যই এটা একটা মহৎ কিন্তু সেটার সাথে আমরা মনে করি যে নানা ধরনের চার্ম এটার সাথে আছে কিন্তু বাস্তবতাটা আমাদের টেক্সট বইতে কিন্তু আমার বলে না তারপরে যে সমস্ত থিওরি আছে সেটার সাথে বাস্তবতাটাও মেলানো কঠিন ইকোনমিক্স যখন আপনারা পড়বেন প্রথমে আপনাদের ডে 1 ইকো 101 একটা কথা আমাদেরকে শেখানো হয় ceteris paribus other things being unchanged তারপর কি হচ্ছে আমি অ্যাজাম্পশনসগুলো ধরি আমি আমার থিওরিগুলো করি তারপর সেভাবে করে আগাতে থাকি ট্রাস্ট মি যখন আপনি কাজে জয়েন করবেন ডেভেলপমেন্ট সেক্টরে আপনার কাজটাই শুরু হবে সেই যে আদার থিংস রিমেইন আনচেঞ্জড যেগুলো আনচেঞ্জড রেখেছিলেন সেগুলো নিয়েই আপনাকে চেঞ্জ করে কাজ করতে হয় তো এই বাস্তবতার নিরিখে যদি কিছু শেয়ার করি আপনাদের সাথে আমি দুটো বিষয় আসলে আপনাদের সাথে আজকে আলাপ করার চেষ্টা করব সময় স্বল্পতার জন্য প্রথমত হচ্ছে যে ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্স বা প্রফেশনালরা কী করেন আর দ্বিতীয়ত হচ্ছে যে কিছু ইউনিক অ্যাট্রিবিউটস অফ ডেভেলপমেন্ট প্রফেশনালস কি থাকা উচিত কোর্সের বাইরে রিসার্চের বাইরে যাতে করে আমি নিজেকে একজন ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হিসেবে তৈরি করতে পারি তো এখন যদি প্রশ্ন আসে যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলো আসলে কি করে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যে কাজগুলো করে ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার্সরা সেই কাজগুলো কেউ রিসার্চার হিসেবে কেউ একদম সরাসরি ফ্রন্টলাইনার হিসেবে ফিল্ডে কেউ হয়তো পলিসিতে কেউ হয়তো অনেক সাপোর্ট ফাংশনের মধ্যে এখানে ফাইন্যান্স আছে এখানে অ্যাকাউন্টস আছে সেগুলো নিয়ে কাজ করে থাকে আমরা যদি খুব সিম্পলভাবে বোঝার চেষ্টা করি ডেভেলপমেন্ট ইজ অ্যাবাউট ব্রিঙ্গিং পজিটিভ চেঞ্জেস টু দ্য কমিউনিটিস টু দ্য লাইফস অফ দ্য কমিউনিটিস হু আর ল্যাগিং বিহাইন্ড একটা উদাহরণ দিই এখনকার সময় আমরা ডেভেলপমেন্ট সেক্টরে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কথাবার্তা বলি এবং ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা হচ্ছে আগে একটা সময় গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা হচ্ছে এবং যে কারণে দেখা যাচ্ছে যে হয়তো বাংলাদেশ দায়ী না কিন্তু বাংলাদেশকে এর দায়ভারটা নিতে হচ্ছে উই আর বিং এফেক্টেড একটু স্পেসিফিক যদি হই যে আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জের কারণে আগামী বছরগুলোতে আপনার কিন্তু গরম বাড়বে উই হ্যাভ টু গো থ্রু হিট স্ট্রেস এখন প্রশ্ন হচ্ছে যে ইফ উই আর টু উইটনেস হটার ডেজ ইন দ্য কামিং ইয়ার্স কে বেশি এফেক্টেড হবে আপনি দেখবেন যে হিউম্যান মরবিডিটি মর্টালিটি দুটাই বাড়বে কিন্তু সেইটা আপনার দরিদ্র এবং কম দরিদ্র তাদেরকে কিন্তু সমানভাবে এফেক্ট করবে না দেখা যাচ্ছে কি যে যারা হয়তো মাঠে কাজ করে যারা দিনমজুর যাদের হয়তো ইমিডিয়েট কোপিং মেকানিজম নেই তাদের পক্ষে কিন্তু আপনার এই বিষয়টা মোকাবেলা করা খুব বেশি কঠিন হয়ে যায় তখন যেটা হবে যে সমাজের যে সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের জন্য ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা আরও বেশি এখন গ্লোবালি কি বলে ক্লাইমেট চেঞ্জের জন্য দুটো স্ট্র্যাটেজি ধরা হয় একটা হচ্ছে মিটিগেশন অর্থাৎ কার্বন গ্যাস এমিশন আমি যাতে কমাতে পারি আরেকটা হচ্ছে অ্যাডাপ্টেশন অর্থাৎ আমি কিভাবে করে কোপ করতে পারি সেটার সাথে তো যখন আমি অ্যাডাপ্ট করব একটা জনগোষ্ঠীতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে সমস্ত আমি যদি বাংলাদেশে উদাহরণ দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের এক এক জায়গায় সমস্যা এক এক রকম ধরা যাক এখন যদি আপনি হাওড় এলাকাতে যান সেটা কিশোরগঞ্জে হাওড় আছে তারপরে সিলেটে হাওড় আছে তারপরে নেত্রকোনাতে হাওড় আছে এখন ধান চাষ হচ্ছে আগামী মার্চ এপ্রিল মাস নাগাদ আপনার ধানটা কাটা হবে হাওড়কে বলা হয় রাইস বোল অফ বাংলাদেশ ওই এলাকাতে কিন্তু যখন বন্যা হয় অথবা যে সময়টা হাওড় পানির নিচে থাকে এটা স্বাভাবিক আপনার মে মাসের শেষ থেকে আপনার সেপ্টেম্বর মাস পর্যন্ত পানির নিচে থাকে তখন যে সমস্ত আপনার যোগাযোগের অসুবিধা এবং অন্যান্য যে সমস্ত চ্যালেঞ্জগুলো তারা ফেস করে আপনি দেখবেন হাওড় এলাকাতে কিন্তু শিক্ষার হার বাংলাদেশে অন্যান্য জায়গার তুলনায় কম আমরা যদি চরে যাই কুড়িগ্রামের দিকে যদি যান গাইবান্ধাতে অথবা তিস্তার চরে যদি যান বা বগুড়া সিরাজগঞ্জে সেখানে দেখবেন এখনও আপনার চাইল্ড ম্যারেজের হার অনেক বেশি যেটা বাংলাদেশের এভারেজের থেকে বেশি এটা বলার কারণ হচ্ছে যে আমরা যখন ইন্ডিকেটরগুলোকে
যখন আমরা এভারেজে দেখি সেটা কিন্তু একটা কমিউনিটি বা একটা জনগোষ্ঠীর সিচুয়েশনকে আমাদেরকে প্রকাশ করে না। ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলোর কাজ হচ্ছে যে সমাজের যে সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদের কাছে আমরা কিভাবে সার্ভিসেস পৌঁছাতে পারি সেটা এক নাম্বার, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে করে আমরা তাদেরকে এমপাওয়ার করতে পারি। দেখেন দুটার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা সাদা দৃষ্টিতে হয়তো মনে করতে পারি যে ডেভেলপমেন্ট মানে হচ্ছে তাকে সাহায্য করা, সার্ভিস পৌঁছে দেওয়া। দিস ইজ হার্ডলি এনাফ, কারণ সে পিছিয়ে পড়ার নানা সামাজিক কারণ থাকতে পারে, আর্থসামাজিক কারণ থাকতে পারে, রাজনৈতিক কারণ থাকতে পারে, অর্থনৈতিক কারণ থাকতে পারে। আরেকটা উদাহরণ দিই, আপনাদের কেউ যদি সাতক্ষীরা থেকে এসে থাকেন, সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালি নিয়ে একটা ইউনিয়ন আছে। সেখানে কিছু কিছু জায়গাতে মুন্ডা কমিউনিটি তারা বসবাস করে। তারা সমাজে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী, পানির খুব অভাব, এবং তাদেরকে আপনার যারা এখানে নারীরা আছে তাদেরকে পানি আনার জন্য কয়েক ঘন্টা সময় ব্যয় করতে হয়। যেখানে হয়তো পানিটা পাওয়া যায় হয়তো সরকার থেকে অথবা কোনো একটা এনজিও থেকে একটা ওয়াটার পয়েন্ট করে দেওয়া হয়েছে, সেখানে তারা হয়তো 30 মিনিট সময় ব্যয় করে গেল। যদি তারা আগেও পৌঁছায়, এখনও আজকে ডিসেম্বরের 22 তারিখে 2024 সাল, সে কিন্তু পানিটা আগে নিতে পারবে না। তাকে অপেক্ষা করতে হবে যে ওই গ্রামের অন্যরা আগে পানি নেবে, তারপর সে পানিটা নিতে পারবে। তাহলে এই যে রিয়েলিটিগুলো আমরা অ্যাজ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, যেখানকার যে বাস্তবতা বা রিয়েলিটি, সেটা কিন্তু আমাদেরকে জানতে হয়। এটাকে আমরা অনেক সময় বলি যে একটা কথা আপনারা জানবেন যে জুমিং ইন জুমিং আউট। আমরা যারা ম্যাক্রো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে দেখি, যেমন ক্লাইমেট চেঞ্জের কথা বললাম, এটা ম্যাক্রো ফিনোমেনা, ওয়ার্ল্ড ব্যাংক অনেক কথা বলবে, তারপর ক্লাইমেট চেঞ্জ নিয়ে তারা অনেক কথা বলবে। যখন এটা আমরা কমিউনিটির ভিতরে নিয়ে যাব, এটা তাকে কিভাবে করে এফেক্ট করছে। বরেন্দ্র এলাকার সম্পর্কে যদি আপনারা জানেন, রাজশাহীতে, নওগাঁতে এখন পানির হাহাকার শুরু হবে, আপনার টিউবওয়েলগুলো আস্তে আস্তে অকেজো হয়ে যাবে। সেই কমিউনিটির জন্য আমরা তাহলে কী ধরনের সহায়তা নিয়ে যেতে পারি? আবার এই সহায়তা, এটা একটা ইনকমপ্লিট ওয়ার্ড। সেই কমিউনিটিকে আমরা কীভাবে সক্ষম করতে পারি, কিভাবে তাকে আশাবাদী করতে পারি? কারণ ডেভেলপমেন্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা কমিউনিটির জন্য হোপলেসনেস। তারা অনেক সময় হাত পা ছেড়ে দেয়, তারা আশা করে কেউ হয়তো আসবে, সাহায্য করবে, একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়। কিন্তু ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যারা গ্রাসরুটে কাজ করে, যেমন ব্র্যাক, আমাদের দায়িত্ব হচ্ছে কিন্তু তাকে শুধু সরাসরি সহায়তা দিয়ে দেয় না, তার মধ্যে আশার সঞ্চার করা, সেই কমিউনিটিকে আসলে এম্পাওয়ার করা। তাহলে প্রশ্ন হচ্ছে যে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে কী করতে হয়? প্রথমে যে সিদ্ধান্তটা নিতে হয়, টার্গেটিং, হু, কাদেরকে নিয়ে আমরা কাজ করব। দ্বিতীয়ত যে সিদ্ধান্ত নিতে হয় সেটা হচ্ছে যে কি করব আমরা বরেন্দ্র এলাকাতে, নওগাঁর কোনো একটা উপজেলা যেমন পোরশাতে বা সাপাহার বা রাজশাহীর তানোর, আপনারা যদি একটু গুগল সার্চ করে দেখেন বা আপনারা হয়তো জানেন পানির ক্রাইসিসে সেই জায়গাগুলোতে, অথবা খুলনাতে দাকোপে, অথবা সাতক্ষীরার আশাশুনিতে, সেখানেও পানির ক্রাইসিস। আবার যদি চর এলাকাতে যান, কুড়িগ্রামে, সেখানে এক ধরনের ক্রাইসিস। যদি আপনি বান্দরবনে যান, এখনও কিছু জায়গা আছে যেখানে এক এলাকা থেকে আরেক এলাকাতে পৌঁছাতে 2 দিন সময় লাগে এখনও, 2024 সালে এসেও। তাহলে আমাদেরকে জানতে হবে কাদেরকে নিয়ে কি কাজ করতে হবে। তারপরে যেটা আমাদের থাকে যে আমাদের যে স্ট্র্যাটেজিগুলো ঠিক করতে হয়। সুতরাং জিওগ্রাফিক্যালি, কমিউনিটি ওয়াইজ এই ডিসিশনগুলো ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তাদের সাথে যে কাজ করব, এটা দায়িত্বটা কার? স্বাভাবিকভাবে দায়িত্বটা বর্তায় কিন্তু সরকারের ক্ষেত্রে। আপনারা জানেন যে সরকারের যে সমস্ত সহায়তা প্রকল্প থাকে, যেমন ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, এর আন্ডারে যে সেফটি নেট স্কিম বাংলাদেশ সরকারের, প্রায় 150-র মতো নানা ধরনের সহায়তা কিন্তু আছে। যেমন আপনার বয়স্কদের জন্য ভাতা আছে, বিধবাদের জন্য ভাতা আছে, শিক্ষার জন্য উপবৃত্তি আছে, এমনকি কিছু কিছু রোগের চিকিৎসার জন্য কিন্তু আপনার সাহায্য পাওয়া যায়। সমস্যা হচ্ছে যে আবারও সেই যদি পিছিয়ে পড়া কমিউনিটিতে যদি যাই, আপনি যদি সুনামগঞ্জের দিরাইতে কোনো একটা রিমোট কমিউনিটিতে যদি যান, একজন বিধবা বয়স্ক মহিলা, উনি জানে না কিভাবে করে এই ভাতার জন্য রেজিস্ট্রেশন নিতে হয়। এই যে তাকে সহায়তা করা, তাই না? এখানে তাহলে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন একটা ইম্পর্টেন্ট রোল থাকে, রোল অ্যাজ অ্যান এনাবলার। একটা বিষয় আমরা একটু মনে রাখার চেষ্টা করি যে আমি 3বারের মতো বোধহয় অলরেডি বলছি যে সরাসরি সহায়তা দেওয়া হচ্ছে খুবই সীমিত।
কিভাবে তাকে সক্ষম করে তোলা যায়, যাতে করে সে সরকারি সহায়তা সহজে পেতে পারে, যাতে করে সে মার্কেট প্লেসে পার্টিসিপেট করতে পারে, যেটাকে ইকোনমিক্সে আমরা বলি মার্কেট মেকানিজম। এবং ডেভেলপমেন্টে এখন একটা কথা বলা হয় মার্কেট সিস্টেমস ডেভেলপমেন্ট। মার্কেট সিস্টেমটা কিভাবে করে ফাংশন করবে, সেখানে একটা এনাবলিং রোল প্লে করা। ব্র্যাকের একটু আমি ফিলোসফিক্যাল বেজে আসি। আপনারা যারা অ্যাসপায়ারিং ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার আপনারা জানবেন, যে কোনো সংস্থা, এমনকি দাতা সংস্থা অথবা একটা যদি এনজিও হয়, প্রত্যেকটা সংস্থার কিন্তু একটা স্ট্র্যাটেজিক ডকুমেন্ট থাকে। ধরা যাক সুইডিশ ডেভেলপমেন্ট এজেন্সি সিডা, তাদের ওয়েবসাইটে যদি যান আপনারা এখন দেখবেন যে বাংলাদেশের জন্য তাদের স্ট্র্যাটেজি কী, জাপানের জন্য, বাংলাদেশের জন্য তাদের স্ট্র্যাটেজি কী। একইভাবে ব্র্যাকের মতো একটা অর্গানাইজেশন দেখবেন আমাদের স্ট্র্যাটেজি কী। কিন্তু একটু পিছনে যদি আমরা যাই, ব্র্যাক যেভাবে করে শুরু হয়েছিল হয়তো প্রথম দিকে 1972 সালে সুনামগঞ্জের সাল্লাতে ত্রাণ কার্যক্রমের মাধ্যমে শুরু হয়েছিল। ব্র্যাকের সেই সময়কার যারা প্রতিষ্ঠাতা ছিলেন, বিশেষ করে স্যার ফজলে হাসান আবেদ প্রয়াত, ওনারা তখন যেটা রিয়েলাইজ করলেন যে আপনার ত্রাণ দেওয়াটা এনাফ না, সেই কমিউনিটিগুলোকে আসলে সক্ষম করে তুলতে হবে, তাদের হোপলেসনেস যে সিচুয়েশনটা সেটা থেকে তাদেরকে বের করে আনতে হবে। এখানে একটা বিষয় থাকে যে যারা ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করেন বা এই ধরনের সংস্থাগুলো গড়ে তোলেন, দে গেট ইনফ্লুয়েন্সড বাই দ্য ফিলসফি অফ দ্যাট টাইম। সেই সময় 60-এর দশক এবং 70-এর দশকে ব্রাজিলিয়ান একজন এডুকেশনিস্ট এবং ফিলোসফার ছিলেন, তার নাম পাওলো ফ্রেইরি। হয়তো আপনারা তার নাম শুনে থাকতে পারেন। উনার খুব বিখ্যাত একটা বই ছিল, বইটার নাম ছিল দ্য প্যাডাগজি অফ দ্য অপ্রেসড। এবং এই বইয়ের যে বিষয়বস্তুটা ছিল, যে শিক্ষা ব্যবস্থাটি নিয়ে কথা বলেছেন, যে একটা সমাজে যখন শোষণ এবং বঞ্চনা থাকে, সেই শোষণ এবং বঞ্চনার মধ্যে সমাজের যে প্রথাগত শিক্ষা, সেটা কিন্তু শোষণ এবং বঞ্চনাকে কন্টিনিউ করে। তার ধারণা ছিল যেটা, যে এডুকেশন ক্যানট বি নিউট্রাল, আইদার ইট উইল সাপোর্ট দ্য কন্টিনিউয়েশন অফ অপারেশন অর দিস উইল হেল্প দ্য স্টুডেন্টস টু কাম আউট অফ অপারেশন। সেজন্য উনি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যেটা পরিবর্তন চেয়েছিলেন, যেটা ক্লাসরুমের মধ্যে টিচার এসে শুধু বলবেন, স্টুডেন্টরা শুনবে, পরীক্ষা দিবে, পাশ করবে বা ফেল করবে, সেটা না। স্টুডেন্টকে এম্পাওয়ার করা, যাতে করে স্টুডেন্টরা দে ক্যান এঙ্গেজ ইন এ ডায়ালগ উইথ দ্য টিচার্স, এবং একটা বোথ সাইডস একটা কমিউনিকেশন হবে। এবং এই যে ধারণাটা, এটা কিন্তু শুধুমাত্র এডুকেশন সেক্টরের জন্য সীমাবদ্ধ না, যেটাকে ব্র্যাক নিয়ে এসেছে সমাজের দিক থেকে। অর্থাৎ এই যে বঞ্চনা এবং শোষণ, সেখান থেকে যদি সমাজকে উঠিয়ে আনতে হয়, যেটা করা দরকার, যে কমিউনিটিগুলো, সমাজের যে পিছিয়ে পড়া কমিউনিটি, তারপরে নারীরা যেভাবে করে পিছিয়ে থাকে, দরিদ্র যেভাবে করে পিছিয়ে থাকে, তাদেরকে একটা তাদের অর্গানাইজেশনাল সাপোর্টের মাধ্যমে তাদের প্ল্যাটফর্মটাকে শক্ত করা, যাতে করে ইউনিয়ন পরিষদে তাদের যে এন্টাইটেলমেন্ট, সেটা যাতে তারা ঠিকমতো করে চাইতে পারে, তাদের মধ্যে যেন একটা সক্ষমতা তৈরি হয়, তাদের মধ্যে থেকে যেন হতাশাটা তৈরি হয়। এটা আপনাদের বলার কারণ হচ্ছে যে আমরা এখন যে সমস্ত সংস্থাকে যেভাবে করে দেখি, তার পিছনটাকে যদি আমরা খুঁজে দেখি, এই ফিলসফিটা পাওয়া যায়, এবং দেখবেন যে কাজের সাথে সেটা একটা সম্পর্ক পাবেন। মাইক্রো ফাইন্যান্স যদি বলি, এটা হয়তো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে সেভিংস ক্রেডিট, এবং আপনার টাকা দাও, টাকা আনো, কিছু সেভিংস রাখো, সেভিংস ফেরত দাও, কিন্তু এটা এনাফ না। তার পিছনের রিজনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। শুধু ব্র্যাক না, ওই সময়কার যে সমস্ত অর্গানাইজেশনগুলো ছিল, তাদের বেশ কয়েকটা কিন্তু এই অপারেশনের ব্যাপারে কমিউনিটিকে এম্পাওয়ার করাটাকে খুব গুরুত্ব দিয়েছিল। এবং ফ্রেরিয়ান ফিলসফি একটা ইম্পর্টেন্ট ছিল, যে এই অপারেশনটা দূর করতে হলে উইথ দ্য কমিউনিটি ফর দ্য কমিউনিটি। একটু যদি আমরা মনে রাখি যে কাজটা আমি এখান থেকে ডিজাইন করে দিয়ে যে সেখানে করে ফেলবো বা ইমপ্লিমেন্ট করবো, সেটা না। আপনারা এটাকে টপ ডাউন জানেন, উইথ দ্য কমিউনিটি, ইনক্লুসিভ, তাদেরকে সাথে নিয়ে তাদের সমস্যাগুলো কী সেটা জানা, সমাধান কেন হচ্ছে না সেটা বোঝা, এবং তাদেরকে সাথে নিয়ে তাদের জন্য কিভাবে করে সমাধান করা যায় সেটা মাথায় রেখে কাজ করা। বলার কারণ হচ্ছে যে আপনারা যখন ডেভেলপমেন্ট সেক্টরের কাজগুলো দেখবেন, সব অ্যাক্টিভিটি মনে হয়, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা, ফিলোসফিটা বোঝা আমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। এবং যেহেতু সময় স্বল্পতা, সেহেতু যেটা বলা যে আমাদের ডেভেলপমেন্ট অর্গানাইজেশনগুলোর পারপাস হচ্ছে কমিউনিটি লেভেলে তাদেরকে অর্গানাইজ করা, একত্রিত করা, তাদেরকে এম্পাওয়ার করা, এবং তারপরে তাদেরকে লিবারেট করা। আপনারা অমর্ত্য সেনের ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম বইটার কথা অনেকে জানেন, ক্যাপাবিলিটি অ্যাপ্রোচের কথা জানেন, যে আমার যদি কোনো একটা সক্ষমতা থাকে, তার মানে এই না যে আমি এটা দিয়ে আমার ইনকাম বাড়াতে পারবো, আমার হয়তো অ্যাক্সেস ডিনাইড থাকতে পারবে, তাই না?
সুতরাং এই এম্পাওয়ার করা যায় কীভাবে কমিউনিটিতে, সেটা ইম্পর্টেন্ট। প্রশ্ন হচ্ছে তাহলে ডেভেলপমেন্ট প্রফেশনালরা কী করে? কিছু কিছু অর্গানাইজেশন আছে তারা ডাইরেক্ট ডেলিভারি, ডাইরেক্ট সার্ভিসেস দেয়, নিজের হাতে কাজ করে। যেমন কোনো একটা যদি পানির সমস্যা থাকে, স্যানিটেশন সমস্যা থাকে, কমিউনিটির সাথে কথা বলে সেখানে পানির ব্যবস্থা করে দেয়া। কোনো জায়গায় যদি আপনার ফাইন্যান্সিয়াল ক্যাপিটালের যদি সেখানে আপনার ক্রাইসিস থাকে, আপনারা মাইক্রো ফাইন্যান্সের কথা জানেন। হেলথ সার্ভিসেস যদি সেখানে না থাকে, সেখানে আপনার কমিউনিটি বেস ভলান্টিয়ার তাদেরকে সাথে নিয়ে সেই কাজটাও তারা করে থাকে, তাই না? এটা হচ্ছে ডাইরেক্ট ডেলিভারি। কিন্তু একটা এনজিওর পক্ষে বা একটা ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষে কিন্তু সব সার্ভিস দিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসা দারিদ্র্য থেকে এটা সম্ভব না। আপনারা সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলেন, দিস ইজ নট গোয়িং টু বি সাস্টেনেবল। এখন আমরা বলছি রেজিলিয়েন্সের কথা, দিস ইজ নট গোয়িং টু বি রেজিলিয়েন্ট। একটা যদি বন্যা হয় তাহলে কিন্তু আপনার সেই আপনার আউটকামটা থাকবে না। তাহলে যেটা করতে হয় অ্যাডভোকেসি, সরকারের যে ভূমিকা, সরকারের যা করণীয়, সরকারের সাথে বসা, সরকারকে সহায়তা করা। প্রাইভেট সেক্টরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ইনোভেশনের কথা আমরা বলি, ইনোভেশন করবে কে? আমার ধারণা মতে প্রাইভেট সেক্টর ইজ দ্য বেস্ট ইনস্টিটিউশন ফর ইনোভেশন। একটা উদাহরণ দিই, আফ্রিকার প্রত্যন্ত এলাকাতে আপনারা জানেন যে সেগুলো খুব রিমোট জায়গা। অনেক জায়গা আছে এখনও রিমোট কোনো একটা গ্রামে গেলে আপনি পানি পাবেন না, বিশুদ্ধ পানি পাবেন না, কিন্তু কোকাকোলা পাবেন। বিশুদ্ধ পানি পাবেন না, কিন্তু কোকাকোলা পাবেন। কোকাকোলা তার ইনোভেশন, তার ইনভেস্টমেন্ট, তার ক্যাপাসিটি দিয়ে জেনে গিয়েছে যে কিভাবে সেখানে আপনার তার প্রোডাক্টটা পৌঁছাতে হয়। সুতরাং প্রাইভেট সেক্টর এঙ্গেজমেন্ট, প্রাইভেট সেক্টরের সাথে কাজ করা, অনেকে হয়তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলে, কিন্তু ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই এঙ্গেজমেন্ট হয়তো আরেকটু অন্য রকমের, সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। ভেরি ইম্পর্টেন্ট রোল হচ্ছে রিসার্চ, ইনফর্ম ডিসিশন মেকিং। আমি একটা প্ল্যান করছি, সেটা মাঠে আসলে কাজে লাগবে কি না, কী কারণে আমি এই জায়গাটাতে কাজ করব, কী কারণে আমি স্বাস্থ্য নিয়ে কাজ করব, কী কারণে আমি শিক্ষা নিয়ে কাজ করব, সেটা জানার জন্য এবং জানানোর জন্য রিসার্চের কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। তাহলে ডাইরেক্ট ডেলিভারি হতে পারে, অ্যাডভোকেসি হতে পারে, গভর্নমেন্টের সাথে যেটা অ্যাডভোকেসি, প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজমেন্ট, রিসার্চ, পলিসি, এই কাজগুলো আমাদের থাকে। এবং ভেরি ইম্পর্টেন্টলি যেটা সিনার্জি তৈরি করা, একা একা কাজ করা না, বাকি সংস্থাগুলোকে সাথে নিয়ে কাজ করে এখানে, নাহলে এটা সাস্টেনেবল হবে না। নেক্সট পয়েন্টটাতে যদি আসি, সেটা হচ্ছে যে আমরা যারা এখন ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হতে চাই, আমার মধ্যে কি ইউনিক অ্যাট্রিবিউটস থাকতে হবে, কোন ডিসিপ্লিন থেকে আসলে ভালো? ইকোনমিক্স থেকে আসা দরকার, সোশিওলজি, অ্যানথ্রোপোলজি? তাহলে কি ডাক্তাররা আসতে পারবে না, ইঞ্জিনিয়ার এখানে আসতে পারবে না, এখানে কি আর্কিটেক্টরা আসতে পারবে না? সবাই, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার সুযোগ আছে। এবং কে বেশি কন্ট্রিবিউট করবে, কে কম কন্ট্রিবিউট করবে, এরকম কোনো কিন্তু এখানে বাধা ধরা কিছু নেই, সবার সুযোগ আছে এখানে, আপনি যদি কাজগুলো দেখেন। কিন্তু ইন টার্মস অফ প্রিপারেশন, ধরা যাক যে আপনি একটা অর্গানাইজেশনে জয়েন করলেন, ব্র্যাক হতে পারে, ওয়ার্ল্ড ব্যাংক হতে পারে, অন্য একটা ন্যাশনাল এনজিওতে আপনি জয়েন করলেন, ঠিক আছে? আপনি কি কারণে জয়েন করলেন, প্রশ্ন এক। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি কিভাবে করে কাজে কন্ট্রিবিউট করবেন, আমরা কি কেউ চিন্তা করে দেখেছি? আজকালকার দিনে আমরা কিন্তু খুব ইজিলি মোটিভেটেড হই বা ইনফ্লুয়েন্সড হই সোশ্যাল মিডিয়া দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, আমি ক্রিটিসাইজ করে বলছি না, আমি আমার অবজারভেশন থেকে বলছি, সোশ্যাল মিডিয়াতে যদি দেখা যায়, বিশেষ করে ফেসবুকে যে পোস্টগুলো ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, আমি প্রথমে বলি যেটা একটা দেখা যায় যে আপনার ট্রাভেল করছি, সুন্দর জায়গাতে যাচ্ছি, বেশ খাওয়া দাওয়া হচ্ছে, সেমিনার হচ্ছে, এরকম সুন্দর একটা ভেন্যুতে আমি হয়তো একটা প্রেজেন্টেশন দিচ্ছি, যেটা অন্যদেরকে মোটিভেট করবে। ডেভেলপমেন্ট সেক্টর তো খুব ইন্টারেস্টিং, তো এখানে ট্রাভেল করা যায়, ভালো জায়গাতে কফি খাচ্ছে বসে বসে, মিটিং করছে, এটাকে আমি বলি চিল ফ্যাক্টর। আমরা ইনফ্লুয়েসড হই বাই দ্য চিল ফ্যাক্টর। তারপর আবার দেখবেন যে কিছু জায়গা থেকে কেউ ছবি পোস্ট করছে, খুব দরিদ্র, খুব অসহায় একটা পরিবার, তাদেরকে সাহায্য করা দরকার, একটা অ্যাপিল, এখানে অনেকটা রোমান্টিসাইজ করা পভার্টিকে। আইনগত কোনো বাধা নেই, কিন্তু আমার কাছে মনে হয় যে এটার একটা মরাল একটা আছে, বাধা আছে। কারণ তাকে আমি ডিসপ্লে করছি, তার পভার্টিটাকে আমি ডিসপ্লে করছি, এটা সিম্প্যাথাইজ করা, নোবিলিটি নিজের। থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখবেন কিছু ছবি, এই কিছুদিন আগে নোয়াখালী, ফেনী, সেখানে বন্যা হয়েছে, প্রচুর ছবি দেখছেন ত্রাণ দিচ্ছে। আপনার একজন দরিদ্র মানুষ, একটা ডেস্টিটিউট একজন, তাকে 5 জন মিলে ধরে ত্রাণ দিচ্ছে, ব্যানার ট্যানার সব কিছু নিয়ে, সেটাকে গ্লোরিফাই করা। তাহলে চিল ফ্যাক্টর কিছুটা, আপনার হচ্ছে নোবিলিটি ফ্যাক্টর কিছুটা, গ্লোরিফাই করা। আমরা মনে করি যে ডেভেলপমেন্ট সেক্টর এগুলোই, বাস্তব সেটা না।
বাস্তব সেটা না। যেটা আমাদের দরকার আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত, সেটা হচ্ছে যে আমার নিজের মধ্যে একটা ইচ্ছা থাকতে হবে টু ব্রিং সাম চেঞ্জ, টু বি এবল টু কন্ট্রিবিউট। তাহলে সেটার জন্য আমি নিজেকে কিভাবে করে তৈরি করব, যেটা আমি মনে করি যে আমার 3টা মেসেজ থাকবে আপনাদের জন্য, আমি এখন শেষ করছি। সেটা হচ্ছে যে নাম্বার 1, ফোকাসটা থাকতে হবে যে আমি যাদের জন্য কাজ করছি তাকে চেনা, তার রিয়েলিটিটা বোঝা, এবং সে যাতে আসলেই তার বর্তমান অবস্থা থেকে উঠে আসতে পারে সেই চেষ্টাটা রাখা। এবং তার জন্য আমি যত ভালো ডিগ্রি নিয়েই যাই না কেন, সেটা কিন্তু আসলে কাজে লাগবে না। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, 99 সালে আমি পাশ করে 2000 সালে যখন পাবনা কাজ করতে যাই, 120টা কোর্স ছিল আমাদের, কোর্স শেষ করতে না 120 ক্রেডিট ছিল, 124 ক্রেডিট ছিল, 40টা কোর্স। এই 40টা কোর্সের মধ্যে 39টা কোর্স আমার কাজে লাগে নাই। একটা কোর্স আমার প্রথমে কাজে লাগতো, সেটা একটা জেনারেল এডুকেশন কোর্স ছিল, সেলস ম্যানেজমেন্ট, মানুষের সাথে কমিউনিকেট করা। এবং সেই রিয়েলাইজেশনটা আপনাদের সাথে শেয়ার করা, ডেভেলপমেন্ট সেক্টরে কমিউনিকেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আপনি যেই কমিউনিটির সাথে কথা বলছেন, কিভাবে করে আপনি কমিউনিকেট করবেন, আপনার টিমের মধ্যে আপনি কমিউনিকেট কিভাবে করবেন, আপনার স্টেক হোল্ডারের সাথে আপনি কিভাবে করে কমিউনিকেট করবেন, রেগুলেটরের সাথে, ডোনারের সাথে কিভাবে করে কমিউনিকেট করবেন, এই ক্ল্যারিটিটা খুব খুব গুরুত্বপূর্ণ। যে কেস স্টোরিজগুলো আমরা করি সেটা, অর্থাৎ বাস্তব আমাকে জানতে হবে। এটা হচ্ছে আমার প্রথম মেসেজ, যে রিয়েলিটিটা জানা। দ্বিতীয় যে মেসেজ, সেটা হচ্ছে, এটা একটু আনকনভেনশনাল একটা মেসেজ হবে। ফ্রন্ট লাইনে যারা কাজ করে, আপনারা যখন জয়েন করবেন দেখবেন যে মাঠে ফ্রন্ট লাইনে অনেকে কাজ করছেন, তারা হয়তো এই ধরনের গ্ল্যামারাস কোনো একটা প্ল্যাটফর্ম থেকে বের হয়ে এসে মাঠে কাজ করতে যেতে পারে নাই। অনেকে রুরাল ব্যাকগ্রাউন্ড থেকে, অনেকে মফস্বলেই হয়তো পড়াশোনা করেছে। এই অক্লান্ত পরিশ্রম করে, আজকে সকালের কুয়াশা আমরা সবাই দেখেছি, এই কুয়াশার মধ্যে সকাল 6টায় পঞ্চগড়ের দেবীগঞ্জে যে টেম্পারেচার থাকে, সেখানে কিন্তু তারা কাজে বের হয়ে গিয়েছে। সেই কাজটাকে আমরা রেকগনাইজ করি না, রেসপেক্ট করি না। আমার সেকেন্ড পয়েন্ট হবে, ফ্রন্ট লাইনে যারা কাজ করে তাদেরকে রেসপেক্ট দেয়া এবং তাদের কাজটা বুঝতে পারা, এটা খুব গুরুত্বপূর্ণ যদি আমি একজন সাকসেসফুল ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হতে চাই। 3 নাম্বার যেটা হবে ফাইনালি, সেটা হচ্ছে, আমরা হয়তো রিপোর্ট পড়ি, আর্টিকেল পড়ি, কিন্তু আমরা আজকালকার দিনে হয়তো বই একটু কম পড়ি বা একটু পড়ে যাই। যেটা আমার রিয়েলাইজেশন, আমার চাকরির প্রথম 10-12 বছর আমি কোনো বই পড়ি নাই। যদি আমাকে জিজ্ঞেস করেন যে অ্যাজ এ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার আমার রিগ্রেটস কি, বই না পড়া। আমার একটা রিকোয়েস্ট থাকবে বা অ্যাডভাইস থাকবে, একটু ডেপথ বুঝে একটু বই পড়া, যাতে করে আমাদের ফিলোসফিক্যাল বেসটা একটু এনরিচ হয়, যেটা আমি আমার কাজের সাথে সেটাকে আমি রিলেট করতে পারি। এটুকুই থাকবে বলার জন্য। শেষ কথা যেটা, যে আমি কিভাবে বুঝবো বা আপনি কিভাবে বুঝবেন যে অ্যাজ এ ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার আপনি সাকসেসফুল। আমাকে যদি জিজ্ঞেস করেন প্রায় 25 বছর পরে, আমি কি সাকসেসফুল ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, আমি বলবো হ্যাঁ। তার কারণ এই না যে আমার এখন স্যালারি কি, আমার এখন বেনিফিটস বা কি, তার কারণ হচ্ছে আই এম কন্টেন্ট। ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করা এটা একটা চয়েস। আপনি যদি এখন চুজ করেন, ধরেন আপনার বেস্ট ফ্রেন্ড এখন এখানে বিবিএতে পড়াশোনা করছে, একই জিপিএ নিয়ে, সিজিপিএ নিয়ে আপনারা যখন জয়েন করবেন, কেউ কর্পোরেট সেক্টরে, কেউ হয়তো ডেভেলপমেন্ট সেক্টরে, আপনাদের স্যালারি ফ্যাসিলিটিস ম্যাচ করবে না। উনি আপনার থেকে হয়তো অনেক ভালো স্যালারি, অনেক ভালো ফ্যাসিলিটিস পেতে পারে। এই কম্প্যারিজন ডেভেলপমেন্ট সেক্টরে চলবে না। এটা একটা চয়েস হতে হবে, একটা কনশাস চয়েস। আমার একটা চয়েস ছিল। এবং আপনার সাকসেস ফ্যাক্টর হচ্ছে যে আপনি কন্টেন্ট কিনা, যে আপনি মনে করছেন যে আপনার কাজ কোনো ভূমিকা রাখছে কিনা, আপনি কি আপনার কাজ নিয়ে সন্তুষ্ট। সেটা যদি হয়, তখন বলবো যে আপনি আসলে একজন সাকসেসফুল ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার। আমি আশা করি যে আপনারা সবাই সাকসেসফুল ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার হবেন। থ্যাংক ইউ ফর লিসনিং।